মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র আকার ধারণ করেছে। একই সময়ে পাল্টা জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর মধ্যেই যুদ্ধ নিয়ে নতুন করে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির মধ্যে। বিস্তারিত রিপোর্টে। শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানের একাধিক এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পূর্ব ও দক্ষিণ তেহরানের কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি কেঁপে ওঠার কথা জানিয়েছেন। পাল্টা জবাব অব্যাহত রেখেছে ইরানও। আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রায় একই সময়ে লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের জার্জির শহরে একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত কয়েক ডজন মানুষ আহত হয় এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এদিকে সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সাথে যৌথ অভিযানে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার মতে, তার দেশ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে, কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একসাথে ইরানের বিরুদ্ধে লড়াই করছি এবং এই যুদ্ধ আমাদের আরও শক্তিশালী করেছে। ইরান আগের মতো অবস্থায় নেই, তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান সামরিক অভিযান খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে দিয়েছেন, তেহরান যদি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বন্ধের চেষ্টা করে, তবে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তবে ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। এছাড়া ট্রাম্প দুঃখ প্রকাশ না করা পর্যন্ত ইরান পিছু হটবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন লারিজানি। সংঘাতের মধ্যেই ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। একই সময় ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে প্যারিস। চৈতি সরওয়ার, ৭১। নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তেহরানে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু দেশ এরই মধ্যে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ পার করার বিষয়ে ইরানের সাথে যোগাযোগ করেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিয়েছে তারা যেন এই জলপথ দিয়ে নিরাপদে চলাচলের সুবিধা না পায়, সেটি তেহরানের অবস্থান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 1/5 পরিবহন হয়। রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, আগামী 11 এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে। ইউক্রেনের আক্রমণের জবাবে রাশিয়ার তেল বিক্রির ওপর এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের মধ্যে এই নিষেধাজ্ঞা স্থগিত করা হলো। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রাশিয়ার জন্য এই বিশেষ সুবিধাকে ডোনাল্ড ট্রাম্পের গৃহীত একগুচ্ছ পদক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠী তৈরি করা হুমকি ও অস্থিতিশীলতা মোকাবিলায় বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম কম রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই লাইসেন্সটি 12 মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রাশিয়ার তেলের কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন দেশটির বিশেষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ।
টেলিগ্রামে দেয়া এক পোস্টে দিমিত্রিভ বলেন, যুক্তরাষ্ট্র কার্যত একটি রূঢ় সত্যকেই স্বীকার করে নিচ্ছে, আর তা হলো রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব নয়। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি এক বিশেষ অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সাগরে ভাসমান জাহাজে থাকা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য সাময়িকভাবে কেনার সুযোগ দেওয়া হয়েছে। মূলত আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। আর যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরই দিমিত্রিভ এমন মন্তব্য করেন। ইরান যুদ্ধ সময় সময় নতুন মোড় নিচ্ছে। এ কারণে এই সংকট সরকার, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের জন্য ক্রমশ অনিশ্চিত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এখন অনেক কিছু নির্ভর করছে সেসব নেতাদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর, যারা অনেক বেশি অনিশ্চিত আচরণ করছেন। এই নেতাদের একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এই নিয়ে মার্কিন সরকারের বিভিন্ন বিশেষজ্ঞদের বিশ্লেষণ নিয়ে সম্ভাব্য 3টি দৃশ্যপট তৈরি করেছে সিএনএন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধকে স্বল্পকালীন অভিযান বলে উল্লেখ করেছেন, যা শিগগিরই শেষ হতে পারে। আবার তিনি এও বলেছেন, ইরান যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কোনো মিত্রের বিরুদ্ধে ব্যবহারযোগ্য অস্ত্র তৈরির সক্ষমতা না হারাবে, ততক্ষণে এই যুদ্ধ শেষ হবে না। তাহলে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? মার্কিন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে সম্ভাব্য সমাপ্তির 3টি দৃশ্যপট বা মডেল তৈরি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট ইরানকে কোণঠাসা করা। এই দৃশ্যপটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সেনাবাহিনীকে ইরানের শক্তি প্রদর্শন বা প্রভাব বিস্তারের সক্ষমতা দুর্বল করার মিশন সম্পন্ন করতে প্রয়োজনীয় সময় দেবেন। এর মানে দাঁড়ায়, যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে মিলে যুদ্ধের অর্থনৈতিক ধাক্কাগুলো যথেষ্ট পরিমাণে সামলে রাখতে পারবে। এমন পরিস্থিতিতে ধরে নেওয়া হচ্ছে এ মাসের শেষ নাগাদ ইরানের শক্তি প্রদর্শনের সক্ষমতা এবং প্রতিরক্ষা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়বে। এরপর দেশটির নতুন সরকার যতক্ষণ না পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে সম্মত না হয়, ততক্ষণ পর্যন্ত তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কঠোরভাবে বহাল থাকবে। এরপরে দ্বিতীয় যে দৃশ্যপটটি হতে পারে তা হচ্ছে, অর্থনৈতিক ধাক্কা সামলাতে গিয়ে যদি মার্কিন সামরিক বাহিনী তাদের কাজ পুরোপুরি শেষ করার আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে জয় ঘোষণা করতে বাধ্য হন। এমন পরিস্থিতিতে ইরান আবারও নিজের শক্তি কাঠামো পুনর্গঠন করবে, আঘাতে জর্জরিত হয়ে আরো শক্তিশালী হয়ে উঠবে এবং আবার সবকিছু শুরু করার মতো যথেষ্ট সামরিক ও পারমাণবিক সক্ষমতা অক্ষুণ্ণ থাকবে। 3 নম্বর দৃশ্যপট হতে পারে, ইরানের উপর সামরিক চাপ অব্যাহত রেখে দেশটির নিরাপত্তা কাঠামোয় আঘাত হানা, সরকারকে দুর্বল করে দেওয়া, দেশটির বিরোধীদের মনোবল বাড়ানো, যাতে তারা রাস্তায় নেমে বিক্ষোভের মাধ্যমে বর্তমান ইসলামী প্রজাতন্ত্রকে ক্ষমতা থেকে উৎখাতের দাবি তোলে। ইতিহাসে এর আগেও দেখা গেছে, সাধারণত বাইরে থেকে সামরিক চাপে কোনো দেশের শাসন ব্যবস্থার দ্রুত পতন সম্ভব হয় না, যদি না অভ্যন্তরীণভাবে বিরোধীদের সংগঠিত ও সশস্ত্র প্রতিরোধ গড়ে না ওঠে। মনিরুজ্জামান বাবু, ৭১। যুদ্ধের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রে স্থগিত হয়েছে শতবর্ষী জোনস অ্যাক্ট। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, জাতীয় প্রতিরক্ষার স্বার্থে সীমিত সময়ের জন্য জোনস অ্যাক্ট স্থগিত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যাতে গুরুত্বপূর্ণ জ্বালানি পণ্য ও কৃষি প্রয়োজনীয়তা নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রের বন্দরে পৌঁছাতে পারে। ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রের বন্দরগুলোতে জ্বালানি ও কৃষি পণ্য সরবরাহে বিঘ্ন ঘটে। তবে এই সরবরাহ অব্যাহত রাখতে 106 বছর পুরনো জোনস অ্যাক্ট সাময়িকভাবে শিথিল করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। 1920 সালের মার্চেন্ট মেরিন অ্যাক্ট, 1920-এর ধারা 27 হিসেবে পরিচিত জোনস অ্যাক্ট। এই আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে জলপথে পণ্য পরিবহন করতে হলে সেই জাহাজ অবশ্যই যুক্তরাষ্ট্রে নির্মিত, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী এবং মার্কিন নাগরিকের মালিকানাধীন ও পরিচালিত হতে হবে। ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে চিঠি দিয়েছে 250টিরও বেশি মার্কিন সংস্থা এবং প্রতিষ্ঠান। চিঠিতে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন প্রয়োজনীয় খাত থেকে অর্থ সরিয়ে তা যুদ্ধে পাঠানো হচ্ছে।
চিঠিতে তারা জানান, এই যুদ্ধে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তা দিয়ে অনায়াসে যুক্তরাষ্ট্রের চরম দরিদ্র ও ছিন্নমূল 40 লাখ মানুষকে খাদ্য নিরাপত্তা দেওয়া সম্ভব। গত 28 ফেব্রুয়ারি শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। সম্প্রতি বিভিন্ন মার্কিন ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম 6 দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে $1130 কোটি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধে জয়ী হচ্ছে বলে দাবি করলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে ইরানি সামরিক বাহিনী তাদের রণকৌশল পরিবর্তন করছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাগুলোকে নিশানা বানিয়েছে। মার্কিন সেনারা অবস্থান করছেন এমন সব হোটেলে হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। তারা প্রমাণ করেছে পেন্টাগন তাদের সেনাদের কোথায় রাখছে সে খবর তেহরানের কাছে আছে। 3 জন মার্কিন কর্মকর্তা জানান, ইরান সম্ভবত বুঝতে পেরেছে তারা সরাসরি শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমান হতে পারবে না। তবে এই ব্যাপক হামলার মুখেও টিকে থাকতে পারলেই তেহরান একে নিজেদের বিজয় হিসেবে দাবি করতে পারবে। গেল বছরের জুনে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা সরঞ্জামের ভাণ্ডারে বড় ধরনের টান পড়েছিল। এক প্রতিবেদন অনুযায়ী সেই সময় যুক্তরাষ্ট্র তাদের মোট ক্ষেপণাস্ত্রের 20 থেকে 50% ব্যবহার করে ফেলেছিল। জনস হপকিন্স ইউনিভার্সিটির ইরান বিশেষজ্ঞ ভ্যালি আর নাসর বলেন, ইরান দ্রুত আগের যুদ্ধের শিক্ষা কাজে লাগাচ্ছে। তারা বুঝে গেছে তাদের প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতা কোথায়। আগে ইরান সাধারণত হামলার আগে সতর্কবার্তা দিত বা কেবল সম্মান রক্ষার জন্য নামমাত্র হামলা চালাতো। তবে এবার তেমনটি ঘটছে না। এছাড়া আগে ইরান তাদের সব ড্রোন হামলা ইসরায়েলের দিকে চালাতো। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট স্বীকার করেছেন, প্রতিবেশীদের ওপর ইরানের এমন ভয়াবহ প্রতিক্রিয়া তারা প্রত্যাশা করেননি। এছাড়া পেন্টাগনের ভিতরে এখনও উদ্বেগ রয়েছে। ইরানের সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সম্পর্কে তাদের কাছে পরিষ্কার ধারণা নেই। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের শুরুতেই সর্বোচ্চ নেতা নিহত হলেও ইরান ভেঙে পড়েনি। তারা এমনভাবে কাজ করছে যা দেখে মনে হয় না যে তাদের নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মনিরুজ্জামান বাবু, ৭১। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে নতুন করে হামলা চালিয়েছে পাকিস্তান। এসব হামলায় অন্তত 4 জন নিহত এবং 15 জন আহত হয়েছে। কাবুল পুলিশ জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানের হামলা দক্ষিণের কান্দাহার প্রদেশ এবং পূর্বাঞ্চলের পাকটিয়া ও পাকটিয়া প্রদেশেও হয়েছে। কান্দাহারে বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ডিপোতেও হামলা হয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে তাদের হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। আর তাদের বাহিনী পাকিস্তানি তালেবান গোষ্ঠী টিটিপিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলীয় গামো জোনে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত 64 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 128 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ ইথিওপিয়া রিজিওনাল স্টেট পুলিশ কমিশন ফেসবুকের এক বিবৃতিতে জানায়, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব খবর জানিয়েছে। অঞ্চলটির যোগাযোগ প্রধান জানান, নিহতদের অধিকাংশকেই কাদার নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতটি পরিবার এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণ ইথিওপিয়ার রিজিওনাল স্টেটের প্রেসিডেন্ট এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পাহাড়ি ঢাল ও প্লাবনভূমিতে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথে থাকুন।